আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই রওনা হয়েছি সিলেটের উদ্দেশ্যে। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের এক বন্ধুর জন্য। আমাদের বন্ধু মিস্টার আনোয়ার, সে সব প্রতিবারের মতো আজকেও লেট। হ্যাঁ, সে লেট করতেছে। তো আমাদের সাথে আছে এই যে আমাদের বন্ধু প্লাস ছোটো ভাই হেলাল। মূলত আমরা যাচ্ছি রাতারগুলো প্লাস হচ্ছে সাদা পাথর, ওইখানের মধ্যে পাথর চুরি হওয়ার কারণে আমাদের একটা 5 সদস্যের একটা কমিটি গঠন করছে। আমরা এখানে একটা রিপোর্ট দিব আমাদের অনেক জল্পনার কল্পনার পরে ফাইনালি আমরা যাচ্ছি সিলেট। অনেক কিছু ছিল, তারপর আলহামদুলিল্লাহ যেতে পারতেছি। শুক্রিয়া। আসলে আমি লাস্ট 2011 সালে গিয়েছিলাম বন্ধুরা, তো আবারও সিলেট যাচ্ছি অনেক লং টাইম পরে। আশা করি খুব একটা আনন্দদায়ক ট্যুর হবে। সব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে যেতে পারি এবং ফিরে আসতে পারি। দেখা হবে সিলেট ইনশাআল্লাহ। বন্ধু মামুন, আশরাফুল ইসলাম মামুন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে। আসলে আমাদের এবারে ট্যুরটার মধ্যে এই ধরনের এক্সপিরিয়েন্স এখনো হয় নাই। হাতের বসে যায়, খুব জোর ঝামেলা পোহানোর পরে আমরা সবাই একসাথে গেট টুগেদার হয়েছি। আমরা যাচ্ছি সিলেট। সাদা পাথর নাকি চুরি হয়ে গেছে, দেখার জন্য যাচ্ছি যে আসলে কতটুকু পুনরুদ্ধার হলো। পরবর্তীতে আমরা আপডেট দেবো যাওয়ার পরে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা জানাবো পাথরের কি অবস্থা, চুরি যাওয়া পাথর কতটুকু উদ্ধার করা যায়। আমাদের এক বন্ধু আসতেছে হাফ প্যান্ট পরে, আপনাদের দেখাই। হ্যাঁ, এই যে আমাদের বন্ধু হাফ প্যান্ট পরে চলে আসছে। আমি একটু ড্রেসটা দেখাই একটু। হ্যাঁ, এই দেখেন, সবাই দেখেন। তার গেট আপ দেখেন। সে একটা বাজারে ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ, ওকে বন্ধু, তুমি কিছু বলবা? শর্টকাট, খুবই দ্রুত। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক মতো নিচ্ছে, সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ ভাই, এগুলো ঠিক না কিন্তু ভাই। আরে আমরা সব লয়ে নেবো। কি কর দেখতে পাচ্ছেন, সে মামুন টলেস্ট পারসন। এই আমরা দেখবো এখন হেলালকে। এই যে হেলাল, আমার সাথে আছে বন্ধু আনোয়ার। কই আসো আনোয়ার, এই যে হাই দাও। হাই, লাইটটার পিছনে চেহারা দেখা যাচ্ছে না। আর আমি আছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে সবকিছু বলবো। শিমুলি গাড়ি আমাদের জন্য রায়বাগ ওয়েট করতেছে। আচ্ছা, আমি একটা তথ্য দেই। আমরা খুলনা গিয়েছিলাম একটা বিখ্যাত হোটেলে, হোটেল ব্যাংকক। আমরা এবার সিলেটে গিয়ে ইনশাল্লাহ থাকবো হোটেল টোকিওতে, আশা করতেছি। আমাদের বন্ধু আনোয়ার, সে হোটেল বিশেষজ্ঞ। আমরা এখন আছি রায়েরবাগ বাস স্ট্যান্ডে। বাস 12:30টায় আসা কথা থাকলেও তা অনেকটা লেট করেছে। এজন্য আমরা সবাই একসাথে চা খেয়েছি এবং জাম্পেশ আড্ডা দিয়েছি। অবশেষে রাত 1:50-এ শ্যামলী এনআর রায়েরবাগ এসে থামলো এবং আমরা বাসে উঠে বসলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন বাসে আছি, সিলেট যাচ্ছি। বাস অলরেডি প্রায় 1.5 ঘন্টা লেট। তারপরেও দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আমরা আশাবাদী আমরা হয়তো সময় মতো গিয়ে পৌঁছাবো। সবাই দোয়া করবেন আসলে আমরা যেন সহি সালামতে যেতে পারি এবং ফিরে আসতে পারি। এবারে ট্যুরটা আসলে হবে হচ্ছে না এরকম একটা অবস্থা। তো প্রায় 2.5 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস ওয়েট করার পরে আমরা একটা 50-এ বাস উঠছি সিলেটের উদ্দেশ্যে। তো সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভৈরবে রাস্তার কাজ চলমান থাকায় সেখানে আমাদের অনেকটা সময় চলে যায়। আমাদের সকাল হয়ে যায় ভৈরবেই। তারপরেই বাস তার গতি বাড়িয়ে দেয় এবং সিলেটের দিকে এগোতে থাকে। আমি নিজেও জানালার পাশে বসে প্রকৃতি উপভোগ করছিলাম। আমার বাস জার্নি খুবই পছন্দ। ঢাকা সিলেট রুটকে বলা হয় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের রুট। আপনি যখনই ভৈরব পার হয়ে যাবেন তখনই আপনি ভাটি অঞ্চলে ঢুকে যাবেন। এই ভাটি অঞ্চলের একটি আলাদা সৌন্দর্য আছে। বিশাল বিশাল সব হাওর দেখা যায়, যেখানে শুষ্ক মৌসুমে ধান চাষ হয়, কিন্তু বর্ষা মৌসুমে সেখানে টুইটম্বুর পানি হয়ে যায়। আকাশ মেঘে ঘন কালো হয়ে আছে এবং রাস্তার দুই পাশে জল ভর্তি হাওর। এই হাওরের বুক চিরে যখন আপনি এগিয়ে যাবেন, আপনার মনে একটি অন্যরকম অনুভূতি আসতে বাধ্য। একটু পরেই সূর্যমামা উঁকি দিতেই হাওর যেন সম্পূর্ণ পাল্টে গেল। এ যেন প্রকৃতির এক ভেলকিবাজি। দীর্ঘ জার্নির ধকল শেষে অবশেষে আমরা সিলেট পৌঁছলাম। এটা হলো সিলেট শ্যামলী এনআর কাউন্টারের সামনের গোল চত্বর। আকাশ যথারীতি মেঘলা, যখন তখন বৃষ্টি হবে এমন অবস্থা। দরদাম করে একে সিএনজি ঠিক করে নিলাম।
গন্তব্য হলো হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর দরগা গেট। সিলেটে রিজনেবল প্রাইস বা সোজা কথায় কম দামে ভালো হোটেল পেতে গেলে দরগা গেটের কোনো বিকল্প নেই। দরগা গেটের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো হোটেল, মোটেল, রেস্টুরেন্ট। দেখে শুনে এবং দরদাম করে নিতে পারলে অল্প মূল্যেই খুব ভালো মানের হোটেল পাওয়া যায়। সিলেটের রাস্তা বরাবরই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। হোটেলে চেক ইন দিয়ে আমরা কোনো দেরি করিনি, দ্রুতই রাতারগুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট বা মিঠা পানির জলাবন। সিলেট ভ্রমণের প্রথম দিন আমরা রাতারগুল সোয়াম ফরেস্ট এবং ভোলাগঞ্জ সাদা পাথর কভার করেছি। একদিনে এই দুটি স্পট খুব সহজেই কভার করা যায়, সেজন্য আম্বরখানা বা দরগা গেট থেকে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নেওয়াই ভালো। 1500 থেকে 2000 টাকার মধ্যেই সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেওয়া উত্তম। এই ফাঁকে ঢাকা থেকে সিলেট আসার পদ্ধতিগুলো বলে দেই। সাধারণত দুটিভাবে ঢাকা থেকে সিলেট আসা যায়। রাজধানীর সায়দাবাদ বা আরামবাগ থেকে হানিফ, শ্যামলী, ইউনিক বা গ্রিন লাইনের বিভিন্ন বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভেদে নন এসি বাসের ভাড়া 700 থেকে 800 টাকা এবং এসি বাসের ভাড়া 1500 থেকে 2000 টাকা। বাস ছাড়াও 4টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস। এই 4টি ট্রেনের মধ্যে উপবন এক্সপ্রেস রাত 9টা 50-এ ঢাকার কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একজন চাকরিজীবী বা ব্যবসায়ী তার সারাদিনের কর্মব্যস্ততা শেষে খুব সহজেই এই ট্রেনে সিলেট যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধু, আমরা এখন রাতারগুলের পথে। আমরা যাচ্ছি রাতারগুল, আমাদের আজকে সিলেটের প্রথম স্পট। আমরা এখন রাতারগুল যাব, তারপরে আমরা যাব হলো আজকে ভোলাগঞ্জ সাদা পাথর। তো রাতারগুল যাওয়ার পথে আমরা এই জায়গায় নেমেছি, আমাদের সাথে আমাদের সব বন্ধুরাই আছে। বন্ধু, সরকারে কিছু বলো। কিছু দূর গেলেই মেঘালয়ের পাহাড় দৃশ্যমান হয়। সবুজের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মেঘালয় সিলেটের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বহুগুণ। এই মেঘালয়কে দেখলেই আমার বুকের ভিতরে এক ধরনের হাহাকার সৃষ্টি হয়। দেশভাগের সময় আমাদের প্রায় সমস্ত সৌন্দর্যকেই ভারত নিয়ে নিয়েছে। রাতারগুলে পৌঁছেই আমরা নৌকা ভাড়া করে নিলাম। নৌকা ভেদে এখানে বিভিন্ন রকমের ভাড়া। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই 750 টাকা দিয়ে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে নিলাম। আমাদের ডিঙ্গি নৌকাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সোয়াম ফরেস্টের ভিতরে। আকাশে ঘন কালো মেঘ এবং আমরা রয়েছি ডিঙ্গি নৌকাতে। সত্যি অসাধারণ একটি পরিবেশ। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো। রাতারগুলের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। সত্যি অন্যরকম এক রাতারগুল। এই সোয়াম ফরেস্টটি প্রায় 3325 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 504 একর 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়েছে। সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় এই রাতারগুলের অবস্থান। এই জলাবনকে সিলেটের সুন্দরবন বা বাংলাদেশের অ্যামাজন নামেও পরিচিত। রাতারগুল ভ্রমণের সবচেয়ে উত্তম সময় হলো বর্ষাকাল। জুন থেকে সেপ্টেম্বর মাস এই বনটি 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। এই বনের প্রধান গাছগুলো যেমন হিজল বা করচ, এই গাছগুলো তখন বর্ষার পানিতে ডুবে যায়। তবে শীতকালেও এই বনের সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেখা যায়। তখন পানিগুলো সব শুকিয়ে যায়, জলাবন তখন হয়ে ওঠে শুষ্ক একটি বন। এই জলাবনে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, যেমন শালিক বা ঘুঘু,
এবং বানরসহ বিভিন্ন ধরনের সাপ রয়েছে। বিশেষ করে গাছে ওঠার সময় খুব সাবধান থাকা উচিত, কারণ এর আগেও এ জলাবনের বিভিন্ন গাছে বিভিন্ন সময় সাপ দেখা গেছে। রাতারগুল ঘোরা শেষ করে আমরা চলে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। ভোলাগঞ্জ সাদা পাথর হলো সিলেটের সবচেয়ে হাইট প্লেস এবং সবচেয়ে সুন্দর প্লেসগুলোর মধ্যে একটি। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। অসাধারণ সৌন্দর্যের অধিকারী এই ভোলাগঞ্জ সাদা পাথর বর্তমানে সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট হিসেবেই পরিচিত। আমাদের সিএনজি যখন ভোলাগঞ্জের দিকে এগিয়ে চলল, তখন আমরা এরকম অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। মেঘালয়ের পাহাড়ের সাথে আকাশের মেঘের মেলবন্ধন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। সিলেট থেকে রাতারগুল এবং ভোলাগঞ্জে যাত্রা শুরুতেই আপনারা পাবেন মালনীছড়া চা বাগান। একই রাস্তায় এবং সিলেট শহরে অবস্থিত হওয়ার কারণে খুব সহজেই এই চা বাগানটি ঘুরে দেখতে পারবেন। এই চা বাগানটি উপমহাদেশের অন্যতম প্রাচীন চা বাগান, যা 1854 সালে লর্ড হাডসন সাহেব প্রতিষ্ঠা করেন। মূলত চা বাগানের ভিতরের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, রাবার বাগান এবং রহস্যময় হারং হুরং গুহার জন্যই এই চা বাগানটি অত্যন্ত জনপ্রিয়। ভোলাগঞ্জ হলো মূলত একটি পাথর কেয়ারি। ভারতের মেঘালয় পাহাড় থেকে প্রচুর পরিমাণে পাথর বর্ষা মৌসুমে ভোলাগঞ্জের ধলাই নদে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেন পাথরের এক বিশাল কর্মযজ্ঞ চলছে, অসংখ্য কর্মসংস্থানের উৎসও বটে। আমরা সাদা পাথরের খেয়াঘাটে এসে পৌঁছলাম। 800 টাকা ভাড়া দিয়ে 3 ঘন্টার জন্য এখান থেকে নৌকা ভাড়া করা যায়। সর্বোচ্চ 10 জন সেই নৌকায় বসতে পারে। গ্রুপ করে আসলে খরচ অনেকটাই কমে যায়। আমরা 5 জন ছিলাম, কাজেই 5 জনের আরেকটা গ্রুপের সাথে আমরা অ্যাড হয়ে গেলাম। ধলাই নদের বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলছে। আকাশে জমাট বাঁধা মেঘ, দেখতে না দেখতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। অবশেষে আমরা নৌকা থেকে নামলাম। মাঝিকে বিদায় করে দিয়ে 0 পয়েন্টের দিকে এগিয়ে চললাম। অসাধারণ এই ভোলাগঞ্জ। তবে সত্যি বলতে আমার একটু মন খারাপই হলো। বছর 5 আগে একবার এসেছিলাম, এখন পাথর অনেকটাই কমে গেছে, সৌন্দর্যও আর আগের মতো নেই। তবে প্রথমবার যে যাবে সে আসলে এই পার্থক্যটা বুঝতে পারবে না। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। এখানে পর্যাপ্ত পরিমাণে লকার রয়েছে। 100 টাকা দিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য এই লকার ব্যবহার করা যায়। পোশাক পরিবর্তনের জন্যও সুব্যবস্থা রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, সীমান্তবর্তী এলাকা হওয়ায় অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার আগেই নিরাপদে ফিরে আসতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রেজাল্ট করিম, সবাই কেমন আছেন? আমরা এখন আছি বাংলাদেশের মোস্ট হাইট প্লেস ভোলাগঞ্জ, সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ। অত্যন্ত হাইট একটা প্লেস। সিলেটে আসলে সাধারণত মানুষ ভোলাগঞ্জে অবশ্যই আসে, অন্য কোথাও যাক বা না যাক। আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর। আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দেখেন খুবই সুন্দর মেঘলা আবহাওয়া। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে পুরো ভোলাগঞ্জটা দেখাচ্ছি। এটা হলো ভোলাগঞ্জের সবচেয়ে বেশি ছবি তোলার সাইট। এখানে এই ফ্রন্টে দেখে সবাই ছবি তোলে সাধারণত। আর এই দেখেন কত মানুষ আজকে এখানে, যথেষ্ট মানুষ, সবার জন্য ছাতা টানানো আছে। লকারের ব্যবস্থাও আসলে আছে পর্যাপ্ত পরিমাণে। আকাশ খুবই মেঘলা আজকে, অত্যন্ত মেঘলা। আমার সাথে আমার যে 4 জন বন্ধু আছে, ওরা অলরেডি ছবি তুলতেছে
গান গাচ্ছে, সবাই খুব মজায় আছে আসলে। তো এই হলো আজকের ভোলাগঞ্জ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সব বন্ধুরা এখন আছি ভোলাগঞ্জ। দেখেন সবাইকে দেখাচ্ছি, আমি রেজাল্ট করে আমার সাথে আরও আমার 4 জন বন্ধু আছে। আমরা আজকেই সিলেট আসলাম, এসে অলরেডি একটু আগে রাতারগুল কাভার করে এখন ভোলাগঞ্জ চলে আসছি। বন্ধুরা কিছু বলবে, সবাই কিছু বলুক। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের অনেক জল্পনা কল্পনার পরে এই টোরটা অবশেষ হলো আলহামদুলিল্লাহ। আমরা রাতারগুল শেষ করে এখন ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসলাম। আজ হচ্ছে শুক্রবার 22শে আগস্ট। পানির অনেক স্রোত এবং পানি অনেক ঠান্ডা, বাট আমরা আসলে পাথর যেরকম ছিল পাথর একদমই নাই, এবং সাদা পাথর এখন আসলে দৃষ্টিগোচর হয়নি। বাট তারপরেও আল্লাহর রহমতে প্রকৃতি অনেক সুন্দর। বর্ষাকাল আসাতে যেরকম পানি হওয়ার কথা সেরকম হয় নাই, বাট পানি আছে। তো আলহামদুলিল্লাহ আমরা যেন সৈয়দ মধ্যে যেতে পারি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধু আনোয়ার, কিছু বলো তুমি দ্রুত সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দেখতে আসছি, পাথর আছে, সুন্দরী ভিউ দেখার মতন, সবাই আসবেন। ফাইন ফাইন। এবার আছে ছোট ভাই হেলাল, কিছু বলবে। আসসালামু আলাইকুম। ক্লোজ ছোট ভাই। আসছি ভোলাগঞ্জ সাদা পাথরে। এর আগে আমি যখন আগে আসছিলাম 2024 সালের মার্চ মাসে, তখন হিউজ পরিমাণ পাথর ছিল। এখন আসার পরে যা দেখলাম, মানে 90 ভাগের 1 ভাগও পাথর নাই। এটা দেখে আমি হতাশ, খুবই কষ্ট পাইছি। আর বলার কিছু নাই, আমি হতাশ। ওকে, হেলাল খুবই হতাশ। দেখা যাক মামুন কি হতাশ নাকি আশাবাদী। আমাদের বন্ধু, খুব ক্লোজ বন্ধু মামুন। আমি আসলে এই ভোলাগঞ্জ সাদা পাথরে আমি যদিও আগের সময়টার সাথে এখনকার সময়টা পার্থক্য করতে পারতেছি না, তবে ভালো লাগছে। তবে যারা আগে গতবার এসেছিল তাদের কাছ থেকে যতটুকু বুঝতে পেরেছি, আসলে গতবারের মতো এক্সাইটমেন্ট এবং যে একটা সৌন্দর্য, এটা আসলে এখন নাই। যাই হোক, তারপরেও বলবো যে আপনারা সবাই আসুন। এই পর্যটন স্পটে আপনারা যদি না আসেন, এগুলো ডেভেলপ হবে না। তো আপনাদের জন্য কিন্তু সরকার খুব চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি যেন ধরে রাখা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে বের হলাম। সত্যি বলতে জাফলং যাব নাকি বিছানাকান্দি, তা নিয়ে আমরা যথেষ্ট কনফিউজ ছিলাম। পরে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি বিছানাকান্দি যাওয়ার রাস্তা খুবই খারাপ। তাছাড়া জাফলং যাওয়ার পথে আরও কয়েকটি পর্যটন স্পট চোখে পড়ে। সময় নিয়ে বের হলে একদিনেই সবগুলো স্থান ঘুরে দেখা যায়। সকালটা শুরু করলাম দরগা গেটের সামনে মন টানা রেস্টুরেন্টে নাস্তা করে। রেস্টুরেন্টের নামটা যেমন কাব্যিক, খাবারের মানও যথেষ্ট ভালো। সারাদিনের জন্য আপ ডাউন সিএনজি রিজার্ভ করে নিলাম। বরাবরের মতোই অত্যন্ত মনোমুগ্ধকর সিলেটের রাস্তা। দূর থেকে চোখে পড়ল হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর দরগা গেট। এই দরগাটি খাদিমনগরে অবস্থিত। বলে রাখা ভালো, শুধুমাত্র মাজার জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ সিলেটে আসে তবে তা শিরক হিসেবে গণ্য হবে। কিন্তু ভ্রমণের নিয়তে সিলেটে এসে যদি কেউ চিন্তা করে যে মাজার জিয়ারত করে যাই, তবে কিন্তু তা বৈধ। আমরা যেহেতু সিলেটে এসেছি ভ্রমণের উদ্দেশ্যে এবং এই মাজার পড়েছে আমাদের ভ্রমণের মধ্যেই, সেজন্য আমরা মাজার জিয়ারত করে ফেললাম। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন 14 শতাব্দীর একজন সুফি সাধক। তিনি বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর বোনের ছেলে, মানে ভাগ্নে ছিলেন। 1303 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেট বিজয় করেন, সে সময় তিনিও তার শামিল ছিলেন। মাজার জিয়ারত শেষে আমরা এগিয়ে চললাম জাফলংয়ের পথে। একটু পরেই আমরা সমতল চা বাগান দেখতে পেলাম। কি অসাধারণ সুন্দর এই চা বাগান। আরও কিছু দূর যাওয়ার পরেই আমরা পেয়ে গেলাম আগুন পাহাড়। জাফলং সিলেটের মূল রাস্তা থেকে একটু ভিতরে দিয়ে ঢুকতে হয় এই আগুন পাহাড়ে যাওয়ার জন্য।
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উতলারপাড় গ্রামে অবস্থিত এই আগুন পাহাড় বা আগুন টিলা। 1955 সালে গ্যাস অনুসন্ধানের সময় হওয়া ভয়াবহ বিস্ফোরণের পর থেকে প্রায় 70 বছর ধরে এই টিলার মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে এসে অনবরত আগুন জ্বলছে। স্থানটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ এখানে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আগুন পাহাড় দেখা শেষ করে আমরা আবার এগিয়ে চললাম জাফলংয়ের উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই দূরের মেঘালয় পাহাড় দৃশ্যমান হলো, যেন সেখান থেকে আমাদের দেখছে এবং কাছে যাবার জন্য আহ্বান করছে। যে সবুজ পানি আপনারা দেখতে পাচ্ছেন তা মূলত লালাখালের পানি। সময় স্বল্পতার জন্য আমরা লালাখাল যেতে পারিনি, কিন্তু এই সবুজ পানির স্রোতধারা দেখে আমরা দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি। পথে জৈন্তা রাজবাড়ির এক অংশ দেখে ফেললাম। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো জাফলং রুটের সবচেয়ে সুন্দর জায়গা। শ্রীপুর পর্যটন কেন্দ্র নামে পরিচিত এই স্পটটি জাফলং সিলেট মহাসড়কের ঠিক পাশেই অবস্থিত। পাশেই মেঘালয়ের বিশাল পাহাড়, বনভোজনের জন্য অত্যন্ত আদর্শ একটি জায়গা। ওই দেখা যায় ডাউকি শহর। ভাবতে খুব অবাক লাগে, আমরা যেভাবে তাদেরকে দেখি তারাও নিশ্চয়ই আমাদেরকে সেভাবে দেখে। জাফলংয়ে উপর থেকে নিচে নামার সময় এরকম অসংখ্য দোকান দেখতে পাবেন। ভারতীয় চোরাই পণ্য এখানে বিক্রয় করা হয়। তবে চোরাই পণ্য কেনার সময় সাবধান থাকা উচিত, কারণ এখানে যেমন ভারতীয় কিছু অরিজিনাল পণ্য থাকে, ঠিক তেমনি কিছু নকল পণ্য থাকে। অবশেষে আমরা পৌঁছালাম জাফলং 0 পয়েন্ট। জাফলং হলো বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্পট, যাকে প্রকৃতির কন্যাও বলা হয়। খাসিয়া এবং জৈন্তা পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে এবং পিয়াই নদীর তীরে অবস্থিত এই জাফলং। এখন আমরা ছুটে চলেছি জাফলং থেকে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। জাফলংয়ের 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা যেতে হলে নৌকায় করে যেতে হয়। জনপ্রতি 20 টাকা করে সিরিয়ালের এই সমস্ত নৌকায় খুব সহজেই মায়াবী ঝর্ণায় যাওয়া যায়। নৌকা থেকে নেমে খুব অবাক হয়ে গেলাম। এখানে দেখি খুচরো দোকানের সমাহার।
মায়াবী ঝর্ণা যেতে হলে আপনাকে অনেকখানি হাঁটতে হবে। এই ঝর্ণাকে সংগ্রামপুঞ্জি ঝর্ণা নামে ডাকা হয়। আর এই ঝর্ণার সবচেয়ে অদ্ভুত তথ্য হলো এই ঝর্ণার যে মূল অংশটি সেটি কিন্তু পড়েছে ভারতে, মানে এই ঝর্ণাটি আসলে ভারতের এবং নিচের যে অংশটি সেটি মূলত পড়েছে বাংলাদেশে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ঝর্ণার পাথরগুলো এমন, যদি কেউ উপর থেকে পিছলে পড়ে তবে সে অবশ্যই তার নিচে থাকা আরও 8-10 জনকে নিয়েই কিন্তু পড়বে। তার মানে সে একা আহত হবে না, আরও কয়েকজনকে নিয়েই সে আহত হবে। কাজেই এই ঝর্ণায় গোসল করার সময় খুবই সাবধান থাকা উচিত। আমাদের জাফলং ট্রিপ এ পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো দয়া করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।